নমস্কার, শুরু করছি জিতুস শেয়ারিং। অনেকদিন বাদে মাঝখানে ভোট গেছে, অনেক টালমাটাল পরিস্থিতি গেছে, ভোটের রেজাল্ট গেছে, আনন্দ গেছে, কষ্ট গেছে, দুঃখ গেছে, বেদনা গেছে, প্রত্যাশা এসছে, অনেক কিছুর মাঝে জিতুস শেয়ারিং করা হয়নি। আজকে পত্রপাঠ, তারপরে পত্র নিয়েই, চিঠিপত্র নিয়েই কিছু কথা। আপনাদের জানিয়ে রাখি, খুব তাড়াতাড়ি চিঠি পাঠানোর ঠিকানাটা বদল হবে। বদলে গিয়ে কোন ঠিকানায় রূপান্তরিত হচ্ছে, অ্যাড্রেস চেঞ্জ হয়ে কোন ঠিকানা হচ্ছে, সেটাও আমি খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ামে জানিয়ে দেব। পত্রপাঠ শুরু হোক। চিঠিটা লিখেছেন স্মিতা। প্রিয় জিতু কমল, আমি বিশ্বাস করি আপনি ভালো আছেন। যে মানুষের মাথার ওপর স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ থাকে, যার পাশে অসংখ্য মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক শুভকামনা থাকে, সে মানুষ কখনোই খারাপ থাকতে পারে না। সময় কখনো কখনো অনেক পরীক্ষা নেয়, কিন্তু এমন মানুষের বিশ্বাস, সাহস ও শক্তিকে কেউ কখনো থামিয়ে রাখতে পারে না। মন থেকে সবসময় এটাই চাই, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন ও শান্তিতে থাকুন। আপনি সব সময় নিজেকে ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখতে ভালোবাসেন, মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন। সমাজের জন্য কিছু করার যে আন্তরিক ইচ্ছা আপনার মধ্যে আছে, সেটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি সুন্দর ও সুস্থ পরিবেশে মন দিয়ে আরো অনেক সুন্দর সুন্দর কাজ করুন। আপনার বর্তমান ও আগামীর প্রতিটা কাজ সফল হোক, এই শুভকামনা রইল। আমার সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু অর্থ আপনার কাছে পাঠালাম। আপনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে যে সামাজিক কাজগুলো করে চলেছেন, তাতে এই সামান্য সহযোগিতা যদি আপনার সেই কাজে লাগে, তাহলেই তা আমার কাছে বড় প্রাপ্তি। ঈশ্বর আপনার এবং আপনার সকল প্রিয় মানুষদের ভালো রাখুন, এই প্রার্থনাই করি। আপনার পথ চলা হোক সম্মান, সাফল্য ও অসংখ্য মানুষের ভালোবাসায় পরিপূর্ণ। সব সময় ভালো থাকবেন, এই কামনাই রইল। ইতি স্মিতা, বন্ধু। দারুণ কিছু কথা, কিছু লাইন দুর্দান্ত লেগেছে, বিশ্বাস করুন। তার মধ্যে একটা হচ্ছে, আপনি সবসময় নিজেকে ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখতে ভালোবাসেন, মানুষের পাশে দাঁড়াতে, সমাজের জন্য কিছু করার যে আন্তরিক ইচ্ছা আপনার মধ্যে আছে, সেটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধু, থ্যাংক ইউ বন্ধু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা আমার খুব ভালো লেগেছে, এই প্রার্থনা করি আপনার পথ চলা হোক সম্মান, সাফল্য ও অসংখ্য মানুষের ভালোবাসায় পরিপূর্ণ। আপনি যে প্রত্যেকটা মানুষের কথা ভাবছেন এবং প্রত্যেকটা মানুষের ভালোবাসা, আশীর্বাদ প্রার্থনা করছেন, সেটা একটা অন্য মাত্রা দেয় আপনার চিঠি। অসংখ্য ধন্যবাদ স্মিতা। আমার দিদি হতে পারেন, আমার সমবয়স্ক হতে পারেন, অথবা আমার কনিষ্ঠা হতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের চিঠি একটু বড় আছে। প্রিয় জিতু, অনেকদিন পর আবার তোমাকে চিঠি লিখতে বসলাম। এর আগে দুবার চিঠি দিয়েছি, একবার নিজে থেকে, আরেকবার সিরিয়ালের 1 বছর পূর্তিতে সবাই মিলে। ঘটনাচক্রে প্রথমবার যখন চিঠিটা তোমার কাছে পৌঁছয়, সেই দিন তুমি আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিলে, কিন্তু চিঠিটা পড়েছো কিনা জানি না। কেন পড়বো না, পড়েছি। যদিও তুমি বলেছো যে তুমি সব চিঠি পড়ো, আমিও এটাই বিশ্বাস করি। কিন্তু জানো তো, এরপর তোমায় যখন জিজ্ঞাসা করলাম, তুমি বললে হাতে পাওনি। তাই আমি একটু কনফিউজড আর কি। আর দ্বিতীয়বার সবার সঙ্গে যে চিঠিটা দিয়েছিলাম, ওটা পড়েছো কিনা জানা হয়নি। এই চিঠিটা আশা করি পড়বে। যাই হোক, এবার আজকের চিঠিটা নিয়ে বলি। আমার কিছু কিছু কথা আছে। প্রথমেই বলি, শুভ নববর্ষ। আর এই নববর্ষে তোমার জন্য একটা ছোট্ট উপহার পাঠালাম। শুনেছি ঘড়ি নাকি কাউকে গিফট করলে নিজের ভালো সময় তাকে দিয়ে দেওয়া হয়। আমি চাই আমার সব ভালো সময় তোমার হোক, কিন্তু আরো একটা কথা শুনেছি, ঘড়ি দিলে নাকি ঝগড়া হয়। আমি ঝগড়া করতে চাই না। তাই যেদিন আবার দেখা হবে, সেই দিন মনে করে আমায় 1 টাকা দিয়ে দেবে। আগের বার বলেছিলাম আমার বেশি পয়সা নেই, তাই গিফট দিলাম না। তাহলে এবার দিলাম কেন, সেই কথায় আসি। যদিও মেসেঞ্জারে কিছুটা বলেছি, তুমি সিন করেছো, কিন্তু উত্তর দাওনি। ঘটনাটা বলি এবার। গানের সূত্রে আমি টুকটাক স্টেজ শোজ করি, খুব বেশি না করলেও মাঝে মাঝে করি। একদিন একটা কালী পুজোতে আমার অনুষ্ঠান ছিল। প্রবল ঝড় বৃষ্টির জন্য অনুষ্ঠান শুরু হতে অনেকটা দেরি হয়। এতক্ষণ বসে থাকার জন্য আমার মিউজিশিয়ানরা রেগে যান। আর এদিকে যিনি আমায় অনুষ্ঠানের জন্য ডেকেছিলেন, তিনি আমার এক স্যার, তিনিও রেগে যান। দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। আমি স্টেজে উঠি, তখন রাত 12টা 30। আমি নিজে ওদের সমস্যা মেটাই এবং মাইক্রোফোনে সবার সামনে উভয় পক্ষের কাছে ক্ষমা চেয়ে কিছু কথা বলি।
সবাই হাততালি দিয়ে ওঠেন, বড়রা অনেক আশীর্বাদ করেন। আমার মা অঝরে কাঁদতে থাকেন। বাড়ি ফেরার পথে আমি বুঝতে পারি উপস্থিত বুদ্ধির এই শিক্ষা আমি আমার মা বাবার থেকে পেলেও সঠিক সময়ে আমি তা কাজে লাগাতে পেরেছি শুধু তোমার জন্য। তোমার ইন্টারভিউ, তোমার কথা বলার ধরন আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তাই ওই দিন ওই সমস্যা সমাধানে 50% কৃতিত্ব আমার মা বাবার হলে বাকি 50% তোমার। তাই ওই অনুষ্ঠানে আমি যা পারিশ্রমিক পেয়েছি তা দিয়ে আমার মা বাবা, আমার গোপাল আর তোমার জন্য ছোট্ট কিছু কিছু উপহার কিনেছি। জানি তোমার কাছে এই উপহার খুব ছোট, কিন্তু বিশ্বাস করো খুব ভালোবেসে তোমায় এই উপহার দিলাম। শুধু ঘড়িটা পরে একটা ছবি তুলে আমাকে মেসেঞ্জারে দিও, তাহলে আমি খুশি হয়ে যাব। এবার আসি অন্য কথায়। জানি তোমার জীবনে এখন নানা সমস্যা চলছে। আজকে খবর পেলাম এরাও মানুষ সিনেমার সমস্যার সমাধান হয়েছে। তুমি খুশি থাকো, শুধু এইটুকুই আমার চাওয়া। আর শোনো, হেটার্সদের বেশি পাত্তা দেবে না। ওরা হিংসে থেকে অথবা ফুটেজ নিতে তোমার বিরুদ্ধে বলে। ওদের পাত্তা দিলে ওদের উদ্দেশ্য সফল হবে। তুমি তোমার কাজ করে যাও, আমরা সবাই তোমার পাশে আছি। বাকিটা তোমার শিবজি, আমার জগন্নাথ সামলে নেবে। নিজের যত্ন নাও, দুঃখ পেলে আমাদের সাথে ভাগ করে নাও। একা একা দুঃখ চেপে রেখে কষ্ট পেও না। তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকি। এবার একটা ছোট্ট সমস্যা নিয়ে বলি। আমি তোমায় এইসব বলে আলাদা করে চাপ দিতে চাই না, কিন্তু তাও মনে হলো কিছুটা জানানো দরকার। তুমি তো জানোই ফ্যান বেসে বিভিন্ন বয়সের মানুষেরা আছেন। সবার দৃষ্টিভঙ্গি আলাদা, ভালোবাসার ধরন আলাদা। আমাদের জেনারেশন অর্থাৎ 18 থেকে 30-এর মধ্যে যারা আরো একটু এজেড যারা, তারা না দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। খুব একটা লগে লগে সবাই ছিল না। ঋতুদির থেকে শুনে যে তুমি এই বিষয়ে কিছুটা জেনেছো, তুমি জেনে কষ্ট পেয়েছো শুনে আমরা সবাই একটু কষ্ট পেয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, এই ভাগাভাগি কেউ চাইনি। কিন্তু হাতে গোনা কিছু জন ছোটদের নিয়ে রোজ সমালোচনা করে যাচ্ছিলেন, কাজেই সবাই রেগে যায়। তবে সুখবর দিই, এই সমস্যার সমাধান আমরা সবাই মিলে করেছি। আর আস্তে আস্তে সবাই আবার লগে লগে হচ্ছি। আমরা চাই না তুমি এই বিষয় নিয়ে আর ভাবো। নিজেদের এই ছোট ছোট সমস্যা আমরা মিটিয়ে নেব। আচ্ছা শোনো, আগের বার যখন চিঠি লিখেছিলাম তখন তোমার সঙ্গে দেখা হয়নি, কিন্তু এই চিঠিটা দেখা হওয়ার পর লেখা। পিকনিকের দিন গান শোনানো হয়নি, এবার দেখা হলে নিশ্চয়ই শোনাবো। এই বছর আমার জন্মদিন তোমার জন্য আরো স্পেশাল হয়েছে। কেন জানো? তুমি আগের দিন আমায় মেসেঞ্জারে উইশ করেছো। আবার 14ই ফেব্রুয়ারি অর্থাৎ আমার জন্মদিনের দিন তুমি লাইভে এসে সবার সামনে আমাকে উইশ করেছো। সারা জীবন আমার 2026-এর জন্মদিন মনে থাকবে। তুমি আমার কাছে কি তুমি নিজেই জানো না। সারা জীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। তুমি মানুষটা বড্ড ভালো, জানো তো। এখন আমার সাথে সাথে আমার বাবাও সারাদিন খোঁজ নেয়। তোমার কিছু হলে চিন্তা করে। বাবা বলে তোমার কথাবার্তা পুরনো পার্টির নেতাদের মতো, খুব অনেস্ট, সাবলীল ও যুক্তিসঙ্গত। এবার শোনো, মাঝে মাঝে কিছু বলার হলে মেসেঞ্জারে বলবো, সব সময় চিঠি লেখা যায় না। আর হ্যাঁ, আমি একটা ফ্যান পেজ খুলেছি জিতুজ অরাজ নামে। 1 মাসের মধ্যে তার ফলোয়ার্স হয়েছে 7.9K, কিন্তু মাস রিপোর্টের জন্য এখন রেকমেন্ডেশন অফ, তাই ভিউজ হচ্ছে না। কবে যে সাসপেন্ডেড ব্যাপারটা শেষ হবে জানি না। দেখা যাক, মাঝে মাঝে একটু নিজের ছবি পোস্ট করো। এবার একটা কাণ্ডের কথা বলি। এই ঘড়িটা নিয়ে একটা মজার কথা। যখন এই ঘড়ির পার্সেল আমার কাছে এলো তখন দেখি অন্য দুটো ঘড়ি এসে গেছে, আর তোমার ঘড়িটা অন্য কারুর কাছে বাঁকুড়ায় চলে গেছে। তারপর 2-3 সপ্তাহ পর এই ঘড়িটা আবার হাতে পেলাম। এই চিঠিটাও দুবারে লিখতে হলো, কারণ মাঝে অনেকটা সময় যে চলে গেছে, অনেক কিছু ঘটেছে। ও হ্যাঁ, ঘড়িতে 11তে রয়ে এ কারটা নেই। আমি জিজ্ঞাসা করেছিলাম ওনাদের, ওনারা বললেন এটাই ওনাদের ফন্ট। তাই আর কি একটু মানিয়ে গুছিয়ে নিও। যাই হোক, এবার গরু রচনা শেষ করা উচিত। এরাও মানুষ আর চোর সিনেমার জন্য আমি খুব এক্সাইটেড। সিনেমা সুপারহিট হোক। নিজের যত্ন নাও, বেশি রাত জেগো না, আর মাঝে মাঝে ওই রকম জিকে কুইজ ফেসবুকে করো, মজাই হয়, অনেক কিছু জানাও যায়। সিজিএল প্রিপারেশনে কাজেও লেগে যায়। এমনি থেকো মানুষ হয়ে, ভালো থেকো, ভালো রেখো। ড্রিম ম্যান। জয় জগন্নাথ। ইতি কৌশানী। কৌশানী, দারুণ লিখেছ, দারুণ চিঠি, দারুণ কথাবার্তা, সবকিছু। তবে যে ব্যাপারটা তুমি বলেছিলে তোমার গানের অনুষ্ঠানের দিন যে বাকবিতণ্ডা, যে ঝগড়া তুমি সুন্দর উপস্থিত বুদ্ধির মাধ্যমে সমাধান করেছিলে, তার জন্য তুমি তোমার বাবা মাকে 50% কৃতিত্ব দিয়েছো আর 50% আমাকে দিয়েছো। একদম নয়, 50% তোমার বাবা মাকে দিলে বাকি 40% তোমার, 10% তোমার শোনার ইচ্ছার, এই কাজটা করার ইচ্ছার। আচ্ছা, 10% নয়, যাও, 9% হচ্ছে তোমার ইচ্ছা, তোমার প্রচেষ্টার 1% আমার। আরেকটা কথা বলি, তুমি বললে তুমি জানো যে আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি। আমি একদমই কোনো সমস্যার মধ্যে নেই। পৃথিবী যেভাবে চলছে, সমাজ যেভাবে চলছে,
সেইভাবে চলতে গেলে আমরা যন্ত্র হয়ে যাব। যদি ভালোভাবে চলে তাহলে যন্ত্র হতে অসুবিধে নেই, যদি খারাপভাবে চলে তার প্রতিবাদ যদি না করি, প্রতিকারের সন্ধান যদি না করি, তাহলে মানুষ হয়ে জন্মানোর যে কারণ, সেই কারণ বৃথা যাবে। তাই জন্য প্রতিবাদ করা, প্রতিকার খোঁজা। আরেকটা কথা বলি, তুমি লিখেছো তোমাদের ফ্যান পেজ আছে, ফ্যান বেস আছে, সমস্ত কিছু ভালো, কিন্তু নিজেদের মধ্যে গন্ডগোল করে তোমরা আলাদা হয়েছে, বড়রা ছোটদেরকে সমালোচনা করে। দেখো, এক হাতে তালি বাজে না। প্রথমত বলি, আমি কারোর সমালোচনা করছি না, আশা করি তুমি আমার থেকে ছোট, তাই জন্য বুঝিয়ে বলছি এবং বড়দেরকে সম্মান দেওয়ার চেষ্টায় করছি। এক হাতে তালি বাজে না। বড়দেরকে একটু সম্মান দিয়ে না হয় চললে, হয়তো তারা মাঝে মাঝে ভুল করে ফেলেন, নিজের মা বাবারাও তো ভুল করেন, তাদেরকে আমরা সব সময় তাচ্ছিল্যের আকারে দেখি। একত্রিত থাকুন, লগে লগে থাকুন, সেটা শুধুমাত্র জিতুর জন্য নয়, সমাজ সুগঠিত করার জন্যও থাকুন। পরের একটা চিঠি পড়ে শেষ করি। পরের চিঠিটা কবিতা, মাহিয়া মণ্ডল 1/5/2026 লিখেছে। সবার সেরা তোমার কাজ, বাংলার পর্দায় তুমি রাজ, নিজের খেয়াল রেখো সদায়, সাফল্য আসুক তোমার আঙিনায়। শুদ্ধ তুমি প্রিয় অতি, কাজের মাঝে অনন্য জ্যোতি, তোমার চলা তোমার কাজ সবার সেরা তুমি আজ, তোমার প্রতিভা তোমার নাম, জানাই তোমায় হাজার সালাম। এইভাবেই তুমি থেকো অমলিন, শুভ হোক তোমার প্রতিটা দিন, তোমার স্বপ্নে আসুক হাসি, তোমার অভিনয় ভালোবাসি, আছো হৃদয়ের মণিকোঠায়, শুভেচ্ছা জানাই সব কবিতায়। তোমার প্রতিটা কাজ প্রতিটা রূপ, গভীর নেশায় জ্বেলেছ ধূপ, তোমার অভিনয় তোমার তেজ, পর্দা কাঁপানো দারুণ কেজ, শিল্পের মায়ায় অনন্য তুমি, গর্বিত আজ বাংলার ভূমি, এগিয়ে চলো রাজার বেশে, দোয়া রইল ভালোবেসে। একটা চিঠি লিখেছে ভাইয়া। প্রিয় জিতু, হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা নিও। আশা করি ভালো আছো ও সুস্থ আছো। তোমার বাবা মাকে আমার সালাম জানিও। আমি মাহিয়া মণ্ডল, বাংলাদেশ থেকে তোমার একজন একান্ত শুভাকাঙ্ক্ষী। আজ অনেক আবেগ ও সাহস নিয়ে তোমাকে এই চিঠিটা লিখছি। সীমানা ছাড়িয়ে তোমার অভিনয় আর ব্যক্তিত্ব যেভাবে আমার মনে জায়গা করে নিয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তোমার অভিনয়, তোমার পর্দার জাদুকরী উপস্থিতি আর চরিত্রের প্রতি তোমার নিখাত নিষ্ঠা আমাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করে। বিশেষ করে তোমার প্রতিবাদী মানসিকতা আর ব্যক্তিত্ব আমার কাছে একটা বড় অনুপ্রেরণা। তুমি হয়তো জানবে না, এই বাংলায় বসে আমি তোমার প্রতিটা ছোট বড় কাজের খবর রাখি এবং তোমার সাফল্যে মনে প্রাণে অসম্ভব তৃপ্তি পাই। টেলিভিশনের পর্দা থেকে শুরু করে বড় পর্দার সেই ঐতিহাসিক অপরাজিত তোমার প্রতিটা রূপান্তর আমাকে মুগ্ধ করেছে। পর্দায় তোমার সেই পরিশ্রম, চরিত্রের ভেতরে ঢুকে যাওয়ার একনিষ্ঠতা আর অভিনয়ের প্রতি তোমার যে সততা, তা আমাকে বারবার তোমার ভক্ত করে তুলেছে। আমি শুধু তোমার কাজকে ভালোবাসি না, একজন মানুষ হিসেবেও তোমায় অনেক সম্মান করি আর ভালোবাসি। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে দূর দেশ থেকে সব সময় তোমার জন্য প্রার্থনা করি। তোমার কাজ যখন চারিদিকে প্রশংসা পায়, তখন এপার বাংলায় বসে আমি ঠিক ততটাই আনন্দ পাই যতটা তোমার কাছের মানুষরা পায়। তোমার আগামীর প্রতিটা সিনেমা, প্রতিটা কাজ যেন নতুন ইতিহাস তৈরি করে, এই কামনাই করি। তুমি এইভাবেই তোমার অভিনয়ের জাদুতে আমাদের মুগ্ধ করে রাখো। এই চিঠিটা তোমার হাতে পৌঁছে দিচ্ছি আমার একান্ত প্রিয় ও কাছের বন্ধু কৌশানী পাল। ওর মাধ্যমেই আমার এই হৃদয়ের শ্রদ্ধা তোমার কাছে পৌঁছচ্ছে। কৌশানী আমার হয়ে এই সেতু বন্ধনটি তৈরি করে দেওয়ার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। প্রিয় জিতু, তুমি এইভাবেই নতুন নতুন চরিত্রে আমাদের বিস্মিত করো। সীমানা আমাদের ভৌগোলিকভাবে আলাদা রাখলেও তোমার অভিনয়ের প্রতি আমার ভালোবাসা আর সম্মান চিরকাল অটুট থাকবে। কোনোদিন যদি সুযোগ হয়, তবে প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখার ইচ্ছা রইল। ব্যস্ততার মাঝেও নিজের শরীরের যত্ন নিও। সারা জীবনের জন্য তোমার অটুট সুস্বাস্থ্য ও মানসিক শান্তি প্রার্থনা করি। বাংলাদেশের বগুড়ায় আসার আমন্ত্রণ রইল। তোমার সাফল্য ও দীর্ঘায়ু কামনায় তোমার এক শুভাকাঙ্ক্ষী, মাহিয়া মণ্ডল, বগুড়া, বাংলাদেশ। আচ্ছা মাহিয়া, তুমি কেন বললে যে তোমার কাছের মানুষরা যতটা আনন্দ পায়, ঠিক দূরে বসে তুমি ততটাই আনন্দ পাও? তুমি কি আমার কাছের মানুষ নও? তুমি আমার কাছের মানুষ। ঠিক বলেছ। ভৌগোলিক অবস্থান যতই আমাদের আলাদা করে রাখুক না কেন, শিল্প, সংস্কৃতি, গান কখনোই আমাদের আলাদা করে রাখতে পারে না, কোনো বন্ধনে আবদ্ধ করে রাখতে পারে না। আমরা একে অপরের কাছে পৌঁছে যাব প্রত্যেকটা রন্ধে রন্ধে, প্রত্যেকটা মুহূর্তে। থ্যাংক ইউ মাহিয়া, তোমার কবিতা আমাকে সমৃদ্ধ করেছে, আমাকে আমার কাজে এগিয়ে যাওয়ার পথে আরো অনুপ্রেরণা যোগালো। থ্যাংক ইউ ভেরি মাচ। বাকিদের জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সম্মান, ভালোবাসা। নিজেদের মধ্যে গোলযোগ করবেন না। অনেক কিছু উৎকণ্ঠা তৈরি হবে,
নিজের মনের মধ্যে উৎকণ্ঠা তৈরি হবে, অনেক অনভিপ্রেত ঘটনা ঘটবে, মাথা ঠান্ডা রেখে প্রতিবাদ করবেন, প্রতিকার করার চেষ্টা করবেন। আমি যে সমস্যার মধ্যে থাকি এমন নয়, আমি সমস্যাকে বেছে নিই এমন নয়, আমার চরিত্রটাই এমন। আমি প্রফুল্ল চাকি, প্রফুল্ল চক্রবর্তী, বারিন ঘোষ, ক্ষুদিরাম বোস, সুভাষচন্দ্র, উল্লাসকর, এদের শুনে, এদের পড়ে নিজের চোখের সামনে মনে হয় তারা ঘোরাফেরা করে, তারা অনুপ্রাণিত করে। তাই সহজে যদি মৃত্যু আমার কাছাকাছিও চলে আসে, আমি তা বরণ করতে দুপা পিছবো না। আমার লড়াই চলবে। আমার সমাজ সংস্কারের জন্য আমি আমার অবদানটুকু ক্ষণিকের জন্য হলেও, অল্পর জন্য হলেও রেখে যাওয়ার চেষ্টা করব। নিজের নিজের জায়গায় অটল থাকবেন, সৎ থাকবেন, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার চেষ্টায় থাকবেন। নাই বা করতে পারলেন প্রতিবাদ, নাই বা করতে পারলেন প্রতিরোধ, কিন্তু যে করছে তাকে ডিমোটিভেট করে দেবেন না, তাকে উৎসাহ জাগাতে হবে না, কিন্তু তাকে সমালোচনা করে তার কোমরটা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। ভবিষ্যৎ প্রজন্ম সমস্ত অন্যায়ের কাছে মাথা নত করে যাবে। ভালো থাকবেন, ভালোবাসা নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।